শহরে একের পর এক মার্ডার হচ্ছে। মার্ডারের সাথে সাথে একটি করে পাজলের অংশ ইনা নামের এক মেয়ের কাছে আসছে এবং এই মার্ডারের সাথে সাথে তার কোনো না কোনোভাবে কাকতালীয়ভাবে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো জোরালো এভিডেন্স খুঁজে পাচ্ছে না। আবার ইনা নামের এই মেয়েটির স্মৃতি এতটাই তুখোড় যে তার অফিসের কোন কলিগ কোন ফ্লোরে বসে সেগুলো সব মুখস্থ করে নিজেই লিফট চেপে দেয়। যে নিজেই একজন ইনভেস্টিগেশন অফিসার হিসেবে যে কোনো কেসকে সহজে সমাধান করে দেয়। সে অদ্ভুত কাকতালীয়ভাবে ওই মার্ডারের ঘটনার সময়ের স্মৃতিগুলো কিছুতেই মনে করতে পারে না। তো এমন ধরনের মিস্ট্রি সাসপেন্স থ্রিলার এক কে ড্রামা নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজ কে ড্রামার নাম 9 পাজল। আজ তোমাদের সামনে 11টি এপিসোডের মাঝে 1 এবং 2 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব। তো বন্ধুরা চলো শুরু করা যাক। শুরুতে দেখা যায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইনা নামের একটি মেয়ে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় একটি বাস এসে দাঁড়ায়। এরপর বাসে করে ইনা তার চাচার বাসায় আসে, কিন্তু সে দরজা খুলে কাউকে দেখতে পারছিল না। তখন সে আঙ্কেল আঙ্কেল বলে ডাক দিচ্ছিল, কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না। সে সামনে এগোতে থাকলে হঠাৎ করে তার পায়ের নিচে কিছু একটা পড়ে। তখন সেটি উঠালে সে দেখতে পায় একটি পাজল গেমের অংশ। তারপর সে যখন আরও একটু সামনে যায় তখন সে বুঝতে পারে তার পায়ের নিচে তরল গরম কিছু আছে। সে যখন খেয়াল করে বুঝতে পারে এটি রক্ত। এরপর সে সামনে ভালো করে খেয়াল করে দেখে একটি লাশ আছে যার ঘাড়ে একটি ড্রাইভার গাঁথা। এরপর দেখানো হয় বিভিন্ন ইউনিটের পুলিশ সেখানে এসেছে ইনভেস্টিগেশনের জন্য। তো সেখানে দেখানো হয় কিম নামের এক পুলিশ অফিসারকে, যে ইনভেস্টিগেশনের নেতৃত্ব দিচ্ছে। তখন তারা বিভিন্ন উইটনেস খুঁজতেছিল, এমনকি আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য অফিসারদেরকে বলে। এমন সময় কিম লাশের পাশে গেলে সেখানে থাকা অন্য এক অফিসার বলে তার মৃত্যু এই ড্রাইভারের কারণে হয়েছে এবং মৃত্যুর সময় আনুমানিক রাত 9টা। তখন কিম বলে অর্থাৎ 1 ঘন্টা আগে। এমন সময় জংহো নামের এক ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিল। টিম তাকে জিজ্ঞেস করে, তুমি চিনো নাকি এনাকে? জনহো বলে হ্যাঁ, সে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিল আর সে আমার সুপারভাইজার ছিল। এরপর তারা পুরো ঘর তল্লাশি করতে থাকে। এমন সময় কিম সেই ঘরে অনেক ধরনের পেইন্ট দেখতে পায়। কিম দেখতে পায় তার ঘাড়ে গাঁথা সেই ড্রাইভারের মতন অন্য একটি ড্রাইভারও সেখানে আছে। এতে কিনা যেহেতু এই ঘটনার প্রথম আই উইটনেস, সেজন্য তাকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়। তখন জংহো তাকে বলে, তুমি বাসায় এসে প্রথমে কি দেখেছিলে? অস্বাভাবিক কিছু দেখতে পেয়েছিলে? ইনা বলে, আমার কিছুই মনে পড়ছে না। জনহো বলে, কয়েক ঘন্টা আগেরই তো কথা। কিন্তু ইনা বলে, আমার আসলে কিছু মনে পড়ছে না। তখন জনহো বলে, এক কাজ করো, তুমি পিছনে ফিরে যাও। কখন তুমি স্কুল থেকে বেরিয়েছিলে সেটা মনে করো। তখন ইনা বলে, আমি 8টায় স্কুল থেকে বেরিয়েছিলাম। প্রায় 9টার দিকে বাসায় পৌঁছাই। এমন সময় আমাদের বাড়ির কাজের লোক হঠাৎ করে সে আমার সামনে আসে এবং আমার নাম ধরে ডাকতে থাকে। এরপর আমি দেখি আমার আঙ্কেলের মৃতদেহ পড়ে আছে। ব্যাস এতটুকুই। তোমরা একটা জিনিস খেয়াল করেছো নিশ্চয়, প্রথমে আমরা যেটা দেখতে পাই এবং ইনার দেয়া বর্ণনার সাথে কোনো মিল নেই। অর্থাৎ এখান থেকে কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে। জংহো ও কিম এই হত্যা তদন্তের একটি ফরেনসিক রিপোর্ট দেখছিল, যেখানে দেখা যায় এই মার্ডারটি হয়েছে 9টার সময় আর ইনা বাড়িতে পৌঁছায় 9টা 13 মিনিট। জংহোর মতে এই 13 মিনিটে একটি মার্ডার করা সম্ভব নয়। তখন কিম বলে, যদি সে শর্টকাট রুট ব্যবহার করে তাহলে তো সে অনেক সময় পাবে, তাহলে তো মার্ডার করাও সম্ভব। এরপর কিম সেখানে যায় এবং একটি ছবি দেখিয়ে ইনাকে ইন্টারোগেশন শুরু করে। সে বলে, এই যে ড্রাইভারটা দিয়ে মেরেছো এটাতে একমাত্র তোমার হাতের আঙুলের ছাপ রয়েছে, আর এই হত্যার পিছনে তোমার মোটিভও আছে। তোমার আর তোমার চাচার ভিতরে সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল। এছাড়া সেখানে সে সময় তুমি ছাড়া আর কেউই উপস্থিত ছিল না। এখন তুমি বলো এই হত্যাটা তুমি কেন করেছো? তখন ইনা বলে, না আমি এসব কিছুই করিনি, আর আমি এ বিষয়ে কিছু মনে করতে পারছি না। আমি এখন বাড়ি যেতে চাই। এরপর ইনাকে ছেড়ে দেয় এবং সে যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন তার সেই পাজলটির কথা মনে পড়ে। ইনা ফিরে এসে কিমের সাথে দেখা করে। সেই পাজলটি দেয় আর বলে, এই খুনি এই পাজলটি রেখে গিয়েছিল, এটি তোমার খুনিকে ধরতে সাহায্য করবে। তখন কিম বলে, এসব দিয়ে আমাকে বিভ্রান্ত করছো তাই না? এরপর চীন চলে যায় 10 বছর পর। দেখানো হয় ইনা একজন সাইকোলজিস্টের সাথে কথা বলছে। সে জানায় সে প্রায় তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা স্বপ্নে দেখে, কিন্তু সেই স্কুল থেকে বাড়ি ফিরে আসার পরের ঘটনা কিছুতেই মনে করতে পারে না। আর এটি তাকে খুব ভীষণভাবে যন্ত্রণা দিচ্ছে এই 10টি বছর। এদিকে কিম এক রেস্টুরেন্টে এসে এক মহিলাকে মিসেস ইয়ম নাম ধরে ডাকে। তখন সে মহিলাটি বলে, তুমি আমাকে কিভাবে চেনো? এই ইয়ম ইনার সেই সময় রুমমেট ছিল, যে এই বিষয়টি সম্পর্কে জানতো। কিম বলে, তুমি অনেকদিন পরে তোমার ভেনিজুয়ালি হাজবেন্ডকে নিয়ে ফিরে এসেছো। তুমি কেন পালিয়ে গিয়েছিলে আর এখন কেন ফিরে আসলে? আর তুমি কি জানো আজ ইনার আঙ্কেলের 10তম মৃত্যুবার্ষিকী? কিম তাকে জিজ্ঞাসা করে, 10 বছর আগে ইনা সেদিন তোমাকে কি বলেছিল? মহিলাটি বলে, আমি ঘুমিয়েছিলাম, সে কিছু একটা বলে রুম থেকে চলে গিয়েছিল, কিন্তু আমি সেটা শুনতে পাইনি। মূলত 10 বছর ধরে এই কেসটি কিম তদন্ত করছে, বাট কেসটির কোনো সুরাহা করতে পারেনি। এজন্য সবাই তাকে নিয়ে মজা করত। এদিকে দেখানো হয় ইনা সিওলের মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে জয়েন করেছে। সেখানে কিমের সাথে ইনার দেখা হয়।
তখনই ইনা কিমকে খোঁচা মেরে বলে, এসে গেছে আমাদের গোয়েন্দা অফিসার, যেখানে কোনো ক্রিমিনাল ধরতে পারে না। তখন কিম বলে, তোমার রুমমেট আবার কোরিয়াতে এসেছে, আশা করি এবার কেসটার একটা সুরাহা হবে। বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখি ইনা একটি মার্ডার কেস ইনভেস্টিগেশনের জন্য সেই ক্রাইম সিনে যায়। তখন সেখানে থাকা কিছু জুনিয়র তাকে সেই কেসের একটি সামারি ব্রিফ করছিল। তারা বলে, এখানে কিছুদিন আগে একটি ছোট বাচ্চা খুন হয়েছে, লাশটা তার ভাই প্রথম দেখতে পায়। এই বলে ইনাকে কিছু ক্রাইম সিনের ছবি দেওয়া হয়। তখন ইনা সেই ছবিগুলো একের পর এক উল্টে পাল্টে দেখতেছিল এবং দেখতে দেখতে সে সেই রুমে যায়। গিয়ে দেখতে পায় মার্ডার হওয়ার ছেলেটি অনেক ট্যালেন্টেড ছিল, সে গণিত অলিম্পিয়াড জিতেছে, এছাড়াও তার অনেক অ্যাক্টিভিজমের মেডেলও আছে। এরপর ইনা নিজের কল্পনা ভিজুয়ালাইজের মাধ্যমে পর্যালোচনা করে বাচ্চাটিকে তার ভাইই হত্যা করেছে বলে মতামত দেয়। এর পিছনে মোটিভ হিসেবে দেখে ছেলেটির চেয়ে তার ভাই বেশি ট্যালেন্টেড ছিল, এজন্য হিংসাপরায়ণ হয়ে তাকে হত্যাটি করে। ইনারা তাদের অফিসে চলে আসে। তখন ইনারা এক সহকর্মী বলে, সেই ছেলেটি তো নিজেকে নির্দোষ দাবি করছে, বলছে বাড়িতে আসার পরের ঘটনা তার মনে পড়ছে না, তুমি অনুমানের ভিত্তিতে তাকে দোষী বললেই তো হবে না। তখন ইনা বলে, ঠিক আছে, আমি তাকে আবার জিজ্ঞাসাবাদ করে আসি। এরপর ইনা সেই ছেলেটিকে নিয়ে ইন্টারোগেশন রুমে যায় এবং তাকে বলে, আমার সাথেও 10 বছর আগে এরকম একটি ঘটনা ঘটেছিল, তোমার ঘটনার সাথে আমার ঘটনার মিল আছে, চলো আমরা একসাথে রিমাইন্ড করি। বলে তার সাথে ঘটে যাওয়া 10 বছর আগের সেই ঘটনা বলতে থাকে। ইনা বলে, আমি সোজা স্কুল থেকে বাড়ি গিয়েছিলাম। এরপর দরজায় পাসওয়ার্ড দিয়ে রুমে ঢুকি এবং পায়ে ভেজা ও গরম কিছু ঠেকতে দেখি। ছেলেটির কেসও প্রায় সেম, এর জন্য সেও একই কথা বলতে থাকে। ইনা তাকে একই কথা বারবার রিপিট করায় ছেলেটিও একই কথা বারবার রিপিট করতে থাকে। সে রিপিট করতে করতে এক সময় বলে বসে, আমি দরজা খুলে সোজা কিচেনে গিয়েছিলাম। বলেই ছেলেটি হতভম্ব হয়ে যায় এবং এই কেসের রহস্য বের হয়ে যায়। এরপর সিন চলে আসে একবারে, যেখানে কিম, জংহো এবং অন্য এক অফিসার 3 জন মিলে ড্রিঙ্ক করছিল। সেখানে কিম তার সেই 10 বছর আগের কেস শেষ না করতে পারার জন্য হতাশ হওয়ার কথা বলছিল এবং সে মনে করে এই হত্যার পিছনে ইনাই জড়িত, কারণ এখানে অনেক টাকার সম্পত্তির হিসাব জড়িত। এরপর কিম সরেজমিনে তদন্তের জন্য ইনার স্কুলে আসে। ইনা স্কুল থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে বাস স্টপে যায়। 3 মিনিট অপেক্ষার পর 147 নম্বর বাসে করে সে 5টি স্টেশন পার করে তার চাচার বাড়ির কাছের স্টেশনে পৌঁছায় এবং এখানে পৌঁছাতে বাসে তার 32 মিনিট লাগে, অর্থাৎ সে এখানে এসে পৌঁছায় 8টা 40 মিনিটে। এখান থেকে তার চাচার বাড়ি যেতে 20 মিনিট লাগে, কিন্তু সে যদি একটি শর্টকাট নেয় তাহলে যেতে 12 মিনিট লাগবে, অর্থাৎ 8 মিনিট সেভ হবে। আর এই শর্টকাট রোডে কোনো সিসিটিভি নাই। এরপর ইনাকে দেখি সে বাড়ি ফিরছিল, এমন সময় মোটরসাইকেল এক কুরিয়ারের ডেলিভারি ম্যান ইনাকে একটি খাম দেয়। ইনা তাকে জিজ্ঞেস করে কে পাঠিয়েছে। ডেলিভারি ম্যান বলে, এটা আমি তো জানি না। এরপর ইনা সেই খামটি খুলে তার ভিতরে একটি পাজলের অংশ বের করে। ইনা পাজলের এই অংশটি দেখে সে চমকে ওঠে, এটি দেখতে সেই 10 বছর আগের পাজলের মতো। এরপর সে দৌড়ে তার রুমে চলে যায়। এরপর সে তার কাছে থাকা অন্য একটি পাজল সেখানে মিলিয়ে বোঝার চেষ্টা করে, বাট সে পুরোপুরি বুঝতে না পেরে কিমকে কল দেয়, অর্থাৎ আবার পাজলের অংশ তার কাছে এসেছে, মানে খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু এবার মৃত্যুটা হবে কার? ইনা কিমকে ফোন দেয়, কিন্তু কিম ইনার ফোন রিসিভই করছিল না। এই জন্য ইনা গাড়ি নিয়ে তার বাসায় চলে যায়। বাসার নিচ থেকে সে বাসায় কলিং ভিডিও কল দিলে কিমের মা রিসিভ করে এবং বলে সে এখানে নেই। এরপর ইনা চলে যাওয়ার জন্য পার্কিংয়ে আসে, কিন্তু এখানে এসে ইনা পড়ে যায় এক বিপদে। সে কোন ফ্লোরে গাড়ি পার্কিং করেছে কিছুতেই মনে করতে পারছিল না, এজন্য বিভিন্ন ফ্লোরে তার গাড়ির কি ইন্ডিকেটর দিয়ে খুঁজতেছিল। এমন সময় এক ফ্লোরে সে তার গাড়িটিকে দেখতে পায়, কিন্তু গাড়িটির হেডলাইট জ্বলছিল। ইনা গাড়িটির কাছে যেটা দেখতে পেয়েছিল সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ইনা দেখতে পায় তার গাড়ির ভিতর একটি মেয়ের লাশ পড়ে আছে, এজন্য সে ইমার্জেন্সি নাম্বারে ফোন দেয়। কিছুক্ষণ পর পুলিশ এবং ফরেনসিক ডিপার্টমেন্ট সেখানে হাজির হয়। এখানে কিমও আসে তদন্তের জন্য। কিম গাড়ির দরজা খুলে দেখতে পায় ভিকটিমের গলায় কেউ কোনো রশি পেঁচিয়ে তাকে হত্যা করেছে এবং ধস্তাধস্তির জন্য তার হাতে পায়ে জখমের চিহ্ন আছে। এ সময় সে পাশে একটি কার্ড দেখতে পায়। এটি দেখে সে জানতে পারে সে এই বিল্ডিংয়ের একজন বাসিন্দা। তার সাথে থাকা তার পার্স, মোবাইল কোনো কিছুই হারানো যায়নি, অর্থাৎ এটি কোনো পরিকল্পিত খুন। এদিকে ইনা চিন্তা করতে থাকে তার চাচা হত্যার ঠিক 10 বছর পরে সেম দিনে পাজল দিয়ে আরও একটি খুন, নিশ্চিত এর পিছনে একই ব্যক্তি জড়িত আছে। আর ডেলিভারি ম্যানটা আমাকে পাজল ডেলিভারি দেওয়ার জন্য এমন একটি জায়গা পছন্দ করেছে যেখানে কোনো সিসিটিভি ছিল না, অর্থাৎ এটা তাদের খুব ওয়েল প্ল্যান্ড। এরপর ইনা আসে কিমের অফিসে তার সাথে দেখা করতে। কিম তাকে বলে, তুমি কি এই হত্যার সাথে জড়িত? ইনা তাকে বলে, তোমার কি মনে হয়? কিম বলে, তুমি কি বলতে চাচ্ছ, প্রতিটি ঘটনা তোমার সাথে কোইন্সিডেন্ট ভাবেই ঘটে? তখন ইনা তাকে জানায়, আমি কালকে তোমাকে কতবার কল দিয়েছি, তোমাকে না পেয়ে তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু তোমার মা বলল তুমি বাসায় নেই। বলে সে পাজলটি কিমকে দেখায় এবং বলে, গত 10 বছর আগেও আমি এরকম একটি পাজল তোমাকে দেখিয়েছিলাম,
বলে সে দুটি পাজল একসাথে মিলিয়ে বলে, দেখো এখানে একটি মেয়েকে হত্যার নির্দেশনা দিয়েছে, এর পরপরই কিন্তু এই মেয়েটিকে হত্যা করা হয়েছে। তখন কিম হেসে তাকে বলে, তুমি কি আমাকে আবারও বোকা বানানোর চেষ্টা করছো? তখন ইনা একটি স্টেটমেন্ট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইনা সেখান থেকে চলে গেলে কিম তার মাকে ফোন দিয়ে ইনার আসার বিষয়ে জানতে চাইলে তার মা বলে হ্যাঁ সে এসেছিল। এরপর কিম তার টিমের সাথে সেই ভিকটিমের ফ্ল্যাটে যায়। পর্যবেক্ষণ করার পরে কিমের সিনিয়র তাদের নির্দেশ দেয় ভিকটিমের 6 মাসের কল রেকর্ড বের করার জন্য। কিম ভিকটিমের 6 মাসের কল রেকর্ড সহ ইনা যে 9/11-এ ফোন দিয়ে এই হত্যার কথা জানিয়েছিল সেই রেকর্ডও শুনতে চায়। এরপর কিম কল রেকর্ড শুনে সে সেখান থেকে চলে যায় ইনার সাইকোলজিস্ট ডাক্তারের সাথে দেখা করতে। তাকে সে পাজেলের ছবি দেখিয়ে বলে, ইনা কি তোমাকে এই পাজেলের ছবি দেখিয়েছিল? সে ডাক্তার তখন বলে, আমাদের ভিতরে কি কথা হয়েছিল প্রাইভেসির কারণে সেটা তোমার সাথে শেয়ার করতে পারবো না। এরপর কিম যায় সেই ভিকটিমের ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ সে ভিকটিম একটি মদের বার চালাতো। সেখানে গিয়ে কিম বিভিন্ন তথ্য জানতে চাইলে সেখানের এক মহিলা কর্মচারী বলে, এখানে কোনো সিসিটিভি নাই কাস্টমারদের প্রাইভেসির জন্য। তবে আমাদের সপানার একটা কাস্টমারের সাথে অনেকক্ষণ কথা বলছিল। কিম তাকে চিনে কিনা জানতে চাইলে সেই মেয়েটি বলে, আমাদের ম্যানেজার তাকে চিনতে পারে। তখন কিম সেই ম্যানেজারের নাম্বার নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কিম তার গাড়িতে বসে বসে ওই ভিকটিমের কল লিস্ট চেক করতে করতে একটা নাম্বারে কল দেয়। ওপাশ থেকে কল ধরে কথা বলতেই কিমের যেন আকাশ ভেঙে মাথায় পড়ার মতো অবস্থা। সে আবারও ডায়ালের নাম্বারের সাথে কল লিস্টের নাম্বার মিলিয়ে দেখে এবং সে নিশ্চিত হয় ঠিক নাম্বারে ডায়াল করেছে। মূলত এই নাম্বারটি হলো তাদের পুলিশ ডিপার্টমেন্টের চিফের। এরপর সেই পুলিশ চিফের কাছে যায়। তখন সেই চিফ বলে, আমি মূলত ওখানকার রেগুলার কাস্টমার, বাট সেদিন আমি তাকে প্রথম কল দিয়েছিলাম আমার রিজার্ভেশন বুকিং ক্যান্সেল করার জন্য। কিম তাকে বলে, আপনি কি গোপন কারোর সাথে দেখা করতে গেছিলেন সেখানে? তখন সে চিফ তাকে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো কারণ নেই। কিম বলে, ওকে আপনি একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিন এই বিষয়ে বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ইনা সেই পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে দেখা করতে চায়। তারা দেখা করলে ইনা তার কাছে জানতে চায় এই মেয়েটির সাথে তার চাচার কোনো সম্পর্ক ছিল কিনা। সে পুলিশ অফিসার বলে, আমি আসলে জানি না তার সাথে কোনো সম্পর্ক ছিল কিনা। এরপর ইনা বাসায় যেয়ে তার চাচার পুরনো অ্যালবামের ছবি এবং ভিজিটিং কার্ড এসবগুলো চেক করতে থাকে, আসলে কোনো সূত্র পাওয়া যায় কিনা। এদিকে কিম সেই ভিকটিমের সাথে পুলিশ ডিপার্টমেন্টের কোন কোন অফিসার তার সাথে যোগাযোগ করত সেই একটি লিস্ট বের করে। সেই লিস্টে তাদের ক্যাপ্টেন জংহুরও নাম চলে আসে। কিম একে একে সেই সকল পুলিশ অফিসারদের জবানবন্দি নিতে থাকে। এদিকে তাদের পুলিশ প্রধান এক পুলিশ অফিসারকে ডেকে তার স্টেটমেন্টটি দেয় এবং বলে এ বিষয়ে যেন বাইরের কেউ জানতে না পারে। কিন্তু ঠিক তার পরের দিনে মিডিয়া নিউজ প্রচার শুরু করে সেই মেয়েটার মৃত্যুর বিষয়ে এবং সেখানে জানায় যে কমপক্ষে 7 থেকে 8 জন পুলিশের এই মেয়েটির সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। তো এটি শুনে সেই পুলিশ চিফ অনেক রেগে যায় এবং কিমদের উপর রাগারাগি করে। এরপর কিমের কাছে সেই বারের ম্যানেজার ফোন দিয়ে জানায় লাস্ট লির সাথে অর্থাৎ সেই ভিকটিমের সাথে দেখা হয়েছিল জংহো নামের সেই পুলিশ কর্মকর্তার। এজন্য কিম সেই পুলিশের সাথে দেখা করে এবং সেদিন তার সাথে কোথায় এবং কি জন্য দেখা করেছিল জানতে চায়। তখন জংহো বলে, আমি সেদিন তার সাথে হুইস্কি পান করেছিলাম এবং 9টার দিকেই বেরিয়ে গিয়েছিলাম। কিম বলে, কিন্তু আমার সোর্স তো বলছে লি আগে বের হয়ে গিয়েছিল, আপনি তাকে পরে ফলো করছিলেন। জনহো বলে, আমি বাইরে বেরিয়ে হাঁটতেছিলাম, কাউকে ফলো করিনি, আর তুমি কি আমাকে সন্দেহ করছো? বলে সে চলে যায়। এরপর ইনা একটি ক্রিমিনাল ইনভেস্টিগেশনের উপর এক সেমিনারে বক্তৃতা দিচ্ছিল। এরপর সেখানে সে জুনিয়রদেরকে এক সিরিয়াল কিলারকে দেখিয়ে তার কিলিংয়ের সম্পর্কে কি কি জানে সেগুলো জানতে চাচ্ছিল এবং সে কিছু টিপস দিয়ে সে সেমিনার থেকে সোজা বাসায় চলে আসে। সে বাসায় ঢুকে দেখে তাদের সেই বাড়ির কাজের লোকটি শুয়ে আছে। ইনা তাকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে এখানে থেকে যেতে বলে, কিন্তু সে বলে, না আমার কাজ আছে, আমি তোমার আসার জন্য অপেক্ষা করছিলাম বলে সে বাইরে যেয়ে দরজা লক করে দেয়। এদিকে লক করার শব্দ এবং বাইরে সেদিন তার চাচার মৃত্যুর দিনের মতো বৃষ্টি হচ্ছিল। এসব দেখে তার সেদিনের একটা কথা মনে পড়ে যায়। সেদিন তার চাচার লাশ দেখে সে যখন শকড হয়ে গিয়েছিল তখন সে সামনের গ্লাসে তার পিছনে থাকা একটা অগান্তকের ছায়া দেখতে পেয়েছিল, বাট সে এতটাই শকড ছিল যে কিছুই বলতে পারছিল না। আর সেই লোকটিও সেই সুযোগে বাইরে বের হয়ে দরজা লক করে চলে যায়। আর আজকের এই দ্বিতীয় পর্বের এখানেই শেষ। সামনে ধারাবাহিকভাবে হাজির হব পরবর্তী পর্বগুলো নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।